ভালোবাসা কি শুধু সুখের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া, নাকি প্রকৃত ভালোবাসা বোঝা যায় তখনই যখন জীবন কঠিন হয়ে ওঠে? আজ আমরা এমন এক হৃদয় ছোঁয়া প্রেমের গল্প দেখতে চলেছি, যেখানে ভালোবাসা শুধু আবেগ নয়, দায়িত্ব। এই গল্পে প্রেমের পথ চলা সহজ নয়, বাধা এসেছে বারবার, কিন্তু সেই বাধা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই তো সত্যিকারের ভালোবাসা। এখানে আপনি শুধু প্রেমই দেখবেন না, বরং ভালোবাসার প্রকৃত অর্থ, আত্মত্যাগের সৌন্দর্য এবং সত্যিকারের অনুভূতির পরিণতি কেমন হয় তার এক অনন্য মেলবন্ধন খুঁজে পাবেন। তাহলে চলুন আবেগ আর ভালোবাসায় মোড়ানো এক অসাধারণ গল্পের সাক্ষী হতে দেখে আসি 2024 সালে মুক্তিপ্রাপ্ত চীনা ড্রামা টেকিং লাভ অ্যাজ আ কন্ট্রাক্ট। গল্পের শুরুতেই আমরা ইয়ান নামের একটা মেয়েকে সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখি। সে একজন মডেল এবং অ্যাক্টর, তবে সে এখনো তার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারেনি, অর্থাৎ সে অ্যাক্টিংয়ের তার কাঙ্ক্ষিত সাকসেস পায়নি। তো ইয়ান ক্লাবের এই পার্টিতে একটা ছেলের সঙ্গে দেখা করতে এসেছে। পার্টিতে এসে সে এদিক ওদিক করে ওই ছেলেটাকে খুঁজতে থাকে। তখন সেই পার্টিতে অন্য একটা মেয়ের সঙ্গে ইয়ানের ধাক্কা লাগে। সে যখন পড়ে যেতে যায়, ঠিক তখনই তাকে একটা ছেলে এসে ধরে ফেলে। এই ছেলেই হলো আজকের গল্পের নায়ক জিসান। ইয়ান আচমকা জিসানকে দেখে অনেক অবাক হয়ে যায়, আর সে তার দিকে হা করে তাকিয়ে থাকে, কারণ জিসান দেখতে বেশ ভালোই হ্যান্ডসাম। পরক্ষণে ইয়ান মনে করে, আমাকে কি এই ছেলে থেকেই টাই নিয়ে যাওয়ার জন্য এখানে পাঠানো হয়েছে? মূলত ইয়ান একজন সাকসেসফুল অ্যাক্টর হতে চায়, তাই তার সিনিয়র তাকে একটা ডেয়ার দিয়েছে। যদি সে তার বলে দেওয়া লোকের কাছ থেকে টাই নিয়ে যেতে পারে, তাহলে তাকে একটা ড্রামাতে ভালো একটা রোল দেওয়া হবে। তো সেই কারণেই ইয়ান এখানে এসেছে, এবং ইয়ান তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন জিচানের কাছ থেকে তার টাইটা নেওয়ার জন্য। ইয়ান বিভিন্ন কথা বলে জিচানের সাথে ফ্লার্ট করতে থাকে, তবে তার চালাকি জিচান মুহূর্তের ভেতরই ধরে ফেলে আর বলে, তুমি আমাকে এত বোকা ভেবো না যে তোমার সব মিথ্যে কথাগুলো আমি বিশ্বাস করব। সত্যি করে বলো তুমি কি চাও। তখন ইয়ান তার সব সত্যটা জিচানকে বলে দেয়। আমি একজন অ্যাক্টর, আমাকে ডেয়ার দেওয়া হয়েছে তোমার কাছ থেকে টাই নিয়ে যাওয়ার জন্য। প্লিজ, তোমাকে আমি সব সত্যটা কথা বলে দিয়েছি, এখন তুমি তোমার টাইটা আমাকে দিয়ে দিলে আমি ভালো একটা রোল পাবো। তো দেখা যায় এসব কথা শোনার পর জিচান তাকে তো তার টাইটা দেয়ই না, বরং ইয়ানের সঙ্গে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর ইয়ানের মন অনেক খারাপ হয়ে যায়। সে যখন রাস্তা থেকে ফিরছিল, তখন সে বিভিন্ন টেনশন করতে থাকে, কারণ ইয়ানের গ্র্যান্ডমা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন। যেহেতু তাদের ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নেই, তাই সমস্ত খরচ ইয়ানকেই বহন করতে হয়। এদিকে ইয়ানের এক ছ্যাঁচড়া বয়ফ্রেন্ড তার বাড়িটা এই দুঃসময়ে বন্ধক রেখে সেই টাকা নিয়ে নিয়েছে। ইয়ানের এমন বিপদে তার বয়ফ্রেন্ডের উচিত তাকে টাকা দিয়ে হেল্প করা, সেটা না করে বরং সেই ইয়ানের থেকে টাকা নেওয়ার জন্য বিভিন্ন বাহানা খুঁজতে থাকে। এখন ইয়ানের প্রচুর টাকা প্রয়োজন তার দাদির চিকিৎসার জন্য এবং তার বয়ফ্রেন্ডের বন্ধক রাখা এই বাড়িটা ছাড়ানোর জন্য। এসব কিছু ভাবতে ভাবতেই সে যখন রাস্তায় এক কোনায় এসে বসে পড়ে, তখন হঠাৎ করেই অনেক বৃষ্টি হতে শুরু করে। এমন সময় সেখানে জিচান ছাতা নিয়ে এসে তার দিকে একটা টাকা ভর্তি খাম এগিয়ে দেয়। ইয়ান বুঝতে পারে না আসলে তার সঙ্গে কি হচ্ছে। তখন জিচান বলে, তুমি তোমার ইন্টারভিউতে পাশ করে গেছো। একথা শুনে ইয়ান একটু ঘাবড়ে যায় আর জিজ্ঞাসা করে, এর মানে কি? তখন জিচান বলে, এখন থেকে তুমি শিল্পপতি মিস্টার হিনের গ্র্যান্ড ডটার। আমি এখন থেকে তোমাকে যা বলবে তুমি তাই করবে। তুমি খুবই চমৎকার অভিনয় করেছো। এরপরে মিস্টার হিনকে দেখানো হয় আজ তাদের বাড়িতে অনেক বড় পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে খুব সুন্দর করে পরীর মতো সাজুগুজু করে ইয়ান এসে হাজির হয়, অর্থাৎ ইয়ান জিচানের প্রস্তাবে রাজি হয়েছে। এই পার্টিতে জিচানও ছিল। সে ইয়ানকে এমন সুন্দরভাবে দেখে তার চোখই সরাতে পারে না। সে শুধু হা করে নায়কের দিকে তাকিয়েই থাকে। এমন সময় মিস্টার হিন সবার সামনে ঘোষণা করে, আজ আমি অনেক খুশি, কারণ এতদিন পর আবার আমার নাতি ফিরে এসেছে। কিন্তু দেখা যায় হাই হিল পরে ঠিকঠাকভাবে ইয়ান হাঁটতেই পারছিল না, তাই সে কয়েক পা এগোতেই পড়ে যায়। তখন আবারও গতদিনের মতো জিচান তাকে ধরে ফেলে, তবে জিচান তাকে ধরে এক পলকে তার দিকে তাকিয়ে থাকে, কারণ সে তো ইয়ানের রূপের মায়ায় মুগ্ধ হয়ে গেছে। তো যাই হোক, কিছুক্ষণ পর দুজনের একসঙ্গে স্টেজে উঠলে মিস্টার হিন দুজনের বিয়ের অ্যানাউন্সমেন্ট সকলের সামনে ঘোষণা করেন। একথা শুনে রীতিমতো ইয়ান অবাক হয়ে যায়,
কারণ এর আগে জিচান তাকে এই বিয়ের ব্যাপারে কোনো কিছুই বলেনি। আসলে জিচান এই বিয়ের ঘোষণা সম্পর্কে আগে কোনো কিছু জানতোই না। হঠাৎ করেই দাদু এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। তখন মিস্টার হিন ইয়ানকে বলে, তুমি কি ভুলে গেছো ছোটবেলায় তোমার সঙ্গে জিচানের বিয়ের এঙ্গেজমেন্ট করা হয়েছিল? তাই এখন আর আমি কোনো দেরি করতে চাই না, কারণ তোমরা এখন যথেষ্ট বড় হয়েছ। খুব শীঘ্রই আমি তোমাদের 4 হাত এক করে দিব। একথা শুনে ইয়ান রীতিমতো আরো অবাক হতে থাকে। ডিপোজিটেই 20,000 টাকা পর্যন্ত পান। এক পর্যায়ে রাগ হয়ে ইয়ান স্টেজ ছেড়ে নেমে আসে। আর যখন সে বাইরে বের হয় তখন সেখানে সে তার বয়ফ্রেন্ডকে দেখতে পায়। তার বয়ফ্রেন্ড ফ্যান বলে, ভালোই তো বড়লোকের ছেলেকে পটিয়ে জীবনে সাকসেস হয়ে গেছো, এখন তো তোমার কাছে টাকাই টাকা, তাহলে এখন আমাকে কিছু টাকা দাও। এরপর সে রীতিমতো থ্রেট দিতে থাকে এবং তাকে বলে, তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে তোমার আর আমার ভেতরকার পার্সোনাল কিছু ছবি আমি সবাইকে দেখিয়ে দেব। একথা শুনে ইয়ান অনেক রেগে যায়, কারণ তাদের ভেতরে এমন কোনো ছবি নেই আর এমন কোনো মুহূর্ত তারা একসঙ্গে কাটায়নি। এই ছবিগুলো সে এডিট করে এখন ইয়ানকে ব্ল্যাকমেল করছে। আর এই বিষয়টা নিয়ে সে যখন ইয়ানকে অনেক ভয় দেখাচ্ছিল, তাদের ভেতর তর্ক বিতর্ক শুরু হলে সেখানে জিচান এসে ফ্যানকে মারতে শুরু করে। সে সাথে তার কাছ থেকে ছবিগুলোও কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে আর তাকে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এতে ফ্যানের ইগো হার্ট হয়। পরের দিন ইয়ান আবারও তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখনো কেন বাড়ির লোন পরিশোধ করনি? একথায় তার বয়ফ্রেন্ড কোনো উত্তরই দেয় না, বরং সে ইয়ানের ওপর অনেক রেগে থাকার কারণে তার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে, এমনকি তার সঙ্গে জোর জবরদস্তি করতে যায়। আবারও ঠিক সময় সেখানে জিচান এসে ইয়ানকে বাঁচিয়ে নেয়। তারপর সে ইয়ানকে কোলে তুলে নিয়ে এখান থেকে চলে যায়। এসব ঘটনার জন্য ইয়ান ভেতর থেকে অনেক ভেঙে পড়ে। সে মন খারাপ করে সিঁড়ির এক কোনায় বসে থাকে। জিচান তখন তার পাশেই ছিল। এরপর ইয়ান জিচানের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সে অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নেয় সে এখন থেকে জিচানের সঙ্গেই থাকবে। জিচান তাকে যা বলবে সে তাই শুনবে। তাই তারা দুজন একটা রেস্টুরেন্টে এসে খাবার খায় আর তাদের একসঙ্গে থাকার ব্যাপারে একটা কন্ট্রাক্ট পেপার রেডি করে। তাতে সাইন করার কথা বলে। আর এই কন্ট্রাক্ট পেপারে লেখা ছিল তারা কখনোই ফিজিক্যাল কোনো রিলেশনে যাবে না, তারা একে অপরকে কখনোই ভালোবাসবে না এবং কখনোই তারা কোনো কারণে একে অপরকে কোনো মিথ্যা কথা বলবে না। এসব কিছুতে তারা দুজনেই রাজি থাকে। এরপর তারা দুজন একসঙ্গে বাসায় ফিরে আসে। তখন সেখানে রিয়া নামের একটা মেয়েকে দেখানো হয়, যে জিচানকে দেখা মাত্রই তার গায়ে ঢলে ঢলে পড়তে শুরু করে আর এমন ঢং করে জিচানকে বলতে থাকে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি জানো তোমার জন্য আমি কতক্ষণ অপেক্ষা করেছি? আমি তোমাকে এতদিন অনেক মিস করেছি। এসব কথাবার্তা শুনে জিচান অনেক অবাক হয়ে যায়, কারণ তার সঙ্গে ইয়ানও ছিল। মূলত এই রিয়া এমন করছিল ইয়ানকে জেলাসি ফিল করানোর জন্য। এরপর তারা তিনজন মিলে মিস্টার হিনের সঙ্গে একসঙ্গে বসে টেবিলে খাবার খায়। এই রিয়া হলো মিস্টার হিনের আরেক নাতনি। এই খাবার খাওয়ার সময় রিয়া ইয়ানকে শুনিয়ে শুনিয়ে তার আর জিচানের ছোটবেলার অনেক কথা বলতে শুরু করে। কিন্তু দেখা যায় এসব কোনো কিছুতেই ইয়ান খুব একটা পাত্তা না দিয়ে বরং জিচানের সঙ্গে আরো খুব বেশি ভালো আচরণ করতে শুরু করে। অর্থাৎ প্রেমিক প্রেমিকারা যেমন ন্যাকা ন্যাকা ভাব করে ঠিক তেমন। আর এই সুযোগে ইয়ান জিচানের অনেকটা কাছে চলে আসে। জিচানও রিয়াকে জেলাস ফিল করানোর জন্য ইয়ানের সঙ্গে তাল মেলায়, যেটা দেখে সত্যি সত্যি রিয়ার অনেক হিংসা হয়। তখন হঠাৎ করে রিয়া বলে ওঠে, আমার বিশ্বাস হচ্ছে না তুমি ইয়ান, কারণ ছোটবেলায় ইয়ানের কাঁধে একটা দাগ ছিল। তুমি যদি সত্যি ইয়ান হয়ে থাকো তাহলে তোমার কাঁধের দাগটা দেখিয়ে দাও, সবার সামনে প্রমাণ করে দাও যে তুমি আসলে ইয়ান। এমন পরিস্থিতিতে মিস্টার হিন রিয়াকে বকা দিয়ে থামিয়ে দেয়। এদিকে এসব প্রশ্ন থেকে ইয়ানকে বাঁচানোর জন্য জিসান তাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যায়। রিয়া ইচ্ছা করে পেছন থেকে গিয়ে ইয়ানের কাঁধ থেকে কাপড়টা সরিয়ে দেয়। তখন দেখা যায় সত্যি সত্যি ইয়ানের কাঁধে একটা কাটা দাগ আছে। এই দাগ তার কাঁধে কি করে আসলো কেউই কোনো কিছু বুঝতে পারে না। তবে রিয়া অনেকটা আপসেট হয়ে যায়। আর ইয়ানের এই ব্যাপারটা দেখে এখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়, কি করে তার কাঁধে কাটা দাগ আসলো। আর এতটা খামখেয়ালি করার জন্য দাদু রিয়াকে বকা দিলে রিয়া তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। দিন যতই যাচ্ছে ইয়ানদের বিয়ের ডেট ততই এগিয়ে আসছে। তাই পরদিন তারা দুজন তাদের বিয়ের শপিং করতে বেরিয়ে পড়ে। সে সাথে দাদুকে ইয়ান বুঝিয়ে বলে, আমি এত দ্রুত বিয়ে করতে চাই না, আমাকে অন্তত আরো 3 মাস সময় দাও। তো ইয়ানের এই কথা তার দাদা মেনে নেয়। মিস্টার হিন তাদেরকে জানিয়ে দেয়, তোমাদের যখন ইচ্ছা তোমরা তখন বিয়ে করো, আমার এতে কোনো আপত্তি নেই। এমন সময় জিচান চোখ পাল্টে দিয়ে বলে ওঠে, আমি ইয়ানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, তাই আমাদের বিয়েটা খুবই দ্রুত হওয়া দরকার।
তোমার যদি তেমন কোনো সমস্যা হয় তাহলে বিয়ের আগ পর্যন্ত তুমি আমার সঙ্গেই থাকো। এদিকে ইয়ান রুমে আসলে দেখে তার রুমে আগে থেকে জিচান বসে আছে। ইয়ান জিচানের ওপর অনেক রেগেছিল, কারণ একে এমন একটা ঘটনা দাদুর সামনে হবে সে বুঝতেই পারেনি, তার উপর তার রুমে এসে আগে থেকে বসে আছে। এরপর ইয়ান বলতে শুরু করে, এই বাড়িতে আরো অনেক রুম আছে, তুমি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার রুমটা ছেড়ে দাও। তখন জিচান খামখেয়ালি ভাবে বলতে শুরু করে, আমি তো আগেই বলে দিয়েছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ইয়ান বুঝতে পারে এই রুম থেকে কোনো মতেই জিচান যাবে না, তাই সে তার কাছে এসে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে, ঠিক আছে তুমি যেহেতু রুম ছেড়ে যাবে না তাহলে তুমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ো, আমাকে বেডটা অন্তত ছেড়ে দাও প্লিজ। ইয়ানের এমন মায়া ভরা মুখ দেখে জিচান আর তাকে না করতে পারে না। এরপর জিচান সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে, আর ইয়ান তার রুমে তার বিছানায় শান্তি মতো ঘুমায়। অন্যদিকে আমরা ইয়ানের এক্স বয়ফ্রেন্ড আর রিয়াকে দেখতে পাই। তারা গাড়ির ভেতরে বসে কিছু একটা সলা পরামর্শ করছে, যেখানে ফ্যান রিয়াকে সব সত্যিটা বলে দেয়। সে বলে ও আসল ইয়ান না, ও একজন অ্যাক্টর, অভিনয় খুব ভালো পারে, তাই ওকে ভাড়া করে নিয়ে নকল ইয়ান সাজানো হয়েছে। ও যতটুকু যা করছে সবকিছুই ওর অভিনয়, জিচানের কথা মতো করছে। জিচান তোমার দাদুকে ঠকাচ্ছে। এই কথা শুনে রিয়া অনেক অবাক হয়ে যায়, আর এরপরে সে কি করবে সেই প্ল্যান করে ফেলে। পরদিন সকালে ইয়ানের ঘুম ভাঙলে সে দেখে পুরো রাত জিচান সোফায় ঘুমিয়ে গেছে, আর ঘুমালে জিচানকে খুব বেশি মিষ্টি লাগে। তাই সে জিচানকে না ডেকে গিয়ে তার সামনে বসে, তার এমন মাসুম চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অনেকক্ষণ এইভাবে তাকানোর পর ইয়ানের মনে হয় তার সঙ্গে একটা ছবি তুলে রাখা যায়, তাই সে তার ফোনটা দ্রুত বের করে জিচানের সঙ্গে একটা সেলফি তোলে। এমন সময় জিচান ইয়ানকে গুড মর্নিং বলে ওঠে, যেটা শুনে ইয়ান অনেক ভয় পেয়ে যায়। তারপর জিজ্ঞাসা করে, তুমি কি জেগেছিলে? তখন জিচান তাকে আরো অবাক করে দিয়ে বলে, হ্যাঁ আমি জেগেছিলাম, যখন থেকে তুমি এসে এখানে বসে আছো তখন থেকে। একথা শুনে তো ইয়ান লজ্জা পেয়ে এখান থেকে উঠে চলে যায়। এমন সময় তার ফোনটা বেজে ওঠে। ইয়ান ফোন রিসিভ করলে তার এক্স বয়ফ্রেন্ড ইয়ানকে হুমকি দিয়ে বলে, তোমার গ্র্যান্ডমা এখন আমার কাছে, তুমি যদি তোমার সত্যটা মিস্টার হিনের কাছে গিয়ে না বলো তাহলে আমি তোমার গ্র্যান্ডমার অনেক বড় ক্ষতি করে দিব। একথা শুনে ইয়ান অনেক ইমোশনাল হয়ে যায়, কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। কোনো কিছু না ভেবে সে সোজা মিস্টার হিনের সঙ্গে দেখা করতে আসে। সেখানে আগে থেকে রিয়া বসেছিল, তো ধীরে ধীরে তার সত্যটা বলে দেয়, আমি আপনাকে মিথ্যা কথা বলেছি, আমি আপনার নাতনি নই, আমি আসল ইয়ান নই, আমি একজন অ্যাক্টর। একথা শুনে রিয়া অনেক খুশি হয়, কারণ তার প্ল্যান হয়তো সাকসেস হয়েছে। তাকে এখন মিস্টার হিন এই ঘর থেকে বের করে দিবে। কিন্তু দেখা যায় এখন কোনো কিছুই হয় না। তখন সেখানে জিচান এসে সবার সামনে বলে, তোমার সত্যিটা অনেক আগে থেকেই গ্র্যান্ডপা জানে, তাই নতুন করে তাকে আর কোনো সত্যিটা বলতে হবে না। একথা শুনে ইয়ান এবং রিয়া দুজনেই অনেক অবাক হয়ে যায়। তবে রিয়া তো রীতিমতো রাগ হতে থাকে, কেন তার দাদু সবকিছু জানার সত্ত্বেও ইয়ানকে এই বাড়িতে রেখেছে। তো যাই হোক, এই ঘটনার পর রিয়া বাইরে আসলে ফ্যান আবারও তার সামনে এসে হাজির হয় এবং বলতে থাকে, ইয়ানকে কি বাড়ি থেকে বের করে দিয়েছে? তখন রিয়া অনেক রাগ করে বলে, কোনো কিছুই হয়নি, তোমার প্ল্যান ফ্লপ করেছে। এই বলে সে রাগ করে যখন গাড়িতে উঠে চলে যাচ্ছিল, তখন ইয়ানের এক্স বয়ফ্রেন্ড ফ্যান উঠতে গেলে তার গাড়ির দরজার সঙ্গে হাতে চাপা লাগে, আর সে হাতে অনেকটা ব্যথা পায়। তখন ফ্যান বারবার করে বলে, আমার কাছে আরেকটা প্ল্যান আছে, তুমি যদি এই প্ল্যানটা কাজে লাগাতে পারো তাহলে নিশ্চয়ই তোমার কাজ হয়ে যাবে। অর্থাৎ তারা দুজন বসে আবারও কোনো শয়তানি বুদ্ধি করতে থাকে। এরপর দেখা যায় ফ্যান ইয়ানকে কল করে বলে, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, আমার সঙ্গে দেখা করতে হোটেলে আসো। ইয়ান অত কিছু না বুঝে আবারও ফ্যানের সঙ্গে দেখা করতে হোটেলে আসে। এদিকে ফ্যানকে দেখা যায় সে পানির গ্লাসে কিছু একটা ওষুধ মিশিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর ইয়ান যখন তার সঙ্গে কথা বলতে আসে তখন ফ্যান তাকে বারবার করে পানি খেতে বলে, কিন্তু ইয়ান এই পানি খেতে রাজি হয় না, বরং বলে, তোমার কি কথা আছে দ্রুত বলো। আর এটা দেখে ফ্যানের অনেক রাগ হতে থাকে, তাই সে গতদিনের মতো আবারও ইয়ানের সঙ্গে জোর জবরদস্তি করতে চায়। আর তখন দেখা যায় ইয়ান তার ব্যাগ থেকে একটা স্প্রে বের করে ফ্যানের চোখে মুখে স্প্রে করে দেয়। আবারও দেখা যায় সঠিক টাইমে সেখানে জিচান চলে আসে, আর এবারে এসে ফ্যানকে আচ্ছা মতো ধোলাই করে। মূলত এই হোটেলটা জিচানের। যখন এখানে ইয়ান এসেছে তখন তার একজন কর্মচারী আগে থেকেই ফোন করে বলে দিয়েছে ইয়ান এই হোটেলে কারো রুমে দেখা করতে এসেছে, যেটা জানতে পেরে জিচান এখানে ঠিক টাইমে পৌঁছেছে। তারপর অনেক মার খাওয়ার পর ফ্যান রুম থেকে দৌড়ে পালিয়ে যায়, আর তখন অনেকটা ক্লান্ত হয়ে জিচান ওই ওষুধ মেশানো পানিটা খেয়ে নেয়। তো যাই হোক, এই পানিটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই জিচানের অস্বস্তি হতে শুরু করে আর অনেক গরম লাগতে শুরু করে, তাই সে একে একে তার ড্রেস খুলতে থাকে, যার কারণে সে দ্রুত ওয়াশরুমে যায়।
হঠাৎ করে জিচানের কি হলো সেটা দেখার জন্য ইয়ানও তার পেছন পেছন ওয়াশরুমে আসে। তবে দেখা যায় ইয়ানকে যখন জিচান দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। জিচান এসে ইয়ানকে কিস করতে শুরু করে, আর এমন করাতে ইয়ানও তাকে আর কোনো বাধা দেয় না, কারণ সেও মনে মনে জিচানকে পছন্দ করত। এদিকে দেখা যায় রিয়া তাদের রুমের বাইরে থেকে দাঁড়িয়ে অনেক আনন্দ করতে থাকে, কারণ সে মনে করে ভেতরে হয়তো ইয়ান আর ফ্যান রয়েছে। তাই সে দ্রুত তার দাদুকে আগে থেকেই ডেকে পাঠিয়েছে, কারণ এখন সে ইয়ানকে খারাপ প্রমাণ করে দিবে। দেখা যায় দরজা খুললে সেখানে ফ্যানের বদলে জিচান এই অবস্থায় দাঁড়িয়ে আছে। তাদের দুজনকে এইভাবে দেখে রিয়া অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে মিস্টার হিন জিচান আর ইয়ানকে এই অবস্থায় দেখে অনেক লজ্জা পেয়ে যায়। সে বুঝতে পারে তাদের ভেতর কি হয়েছে, তাই সে এখান থেকে দ্রুত চলে যায়। আর রিয়ার মুখ এসব দৃশ্য দেখে পুরো বাংলার পাঁচ হয়ে যায়। অন্যদিকে জিচান আর ইয়ান কফি খাওয়ার সময় ইয়ান বলে ওঠে, তুমি যেহেতু আমাদের কন্ট্রাক্টের রুল ব্রেক করেছো, তাহলে চলো আমরা আজই কন্ট্রাক্ট এখানেই শেষ করে দিই। কিন্তু তার এমন কথা শুনে জিচান কোনো কিছুই বলে না, বরং এখান থেকে সে দ্রুত চলে যায়, কারণ সে আজকের এই ঘটনায় অনেক লজ্জা পেয়েছিল। সে বুঝতেই পারে না এমন কাজ সে কি করে করলো। এরপর জিচান ইয়ানকে নিয়ে তাদের কোম্পানিতে আসে ঘুরে দেখার জন্য। তখন ইয়ান তাদের কোম্পানির চারপাশটা ঘুরে দেখার সময় হঠাৎ করে সে একটা জায়গা থেকে খুব সুন্দর সুন্দর গান শুনতে পায়। তাই সে একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে মনোমুগ্ধ হয়ে গানগুলো উপভোগ করতে থাকে। হঠাৎ করে এই গানটা থেমে গিয়ে ইউ নামের একটা ছেলে সেখানে বেরিয়ে আসে। মূলত এই ইউই এতক্ষণ গানগুলো বাজাচ্ছিল। তখন ইয়ানের ইউ এর সঙ্গে পরিচয় হয় এবং তারা দুজন একসঙ্গে অনেক গল্প করে। এর পরের দিন জিচান ইয়ানকে নিয়ে আরেকটা জায়গায় ঘুরতে আসে। মূলত জিচান তার বিজনেসের কথা বলার জন্য এখানে এসেছে, তাই আসার সময় ইয়ানকেও সঙ্গে এনেছে, কারণ সে কিছুটা সময় বাইরে থাকলে তার ভালো লাগবে তাই। এরপর রাতে তারা একটা ফার্ম হাউসে আলাদা আলাদা রুমে রাত কাটায়। মাঝরাতে ইয়ান ওয়াশরুমে যায়, আর সেখান থেকে ফিরে সে ভুল করে তার রুমে না গিয়ে জিচানের রুমে চলে আসে এবং ওই বেডে কাউকে না দেখতে পেয়ে সেই বেডেই সে নিজের মনে করে ঘুমিয়ে পড়ে। জিচান তখন বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। ভেতরে এসে তার বেডে ইয়ানকে দেখে জিচান অনেক খুশি হয়। তাকে ঘুম থেকে না জাগিয়ে ইয়ানের পাশেই গিয়ে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু বেচারার তখন আর ঘুম আসছিল না, তাই সে অপলক দৃষ্টিতে সেদিনের মতো ইয়ান যেমন তাকিয়েছিল তেমন ইয়ানের দিকে তাকিয়েছিল। তখন হঠাৎ করে ইয়ান তার চোখ খুলে জিচানকে ঘুমের ঘোরে কিস করে বসে আর আবারও ঘুমিয়ে পড়ে। আর এই ঘটনার কারণে পুরো রাত জিচান ঘুমাতে পারে না, আর ভেতরে কেমন যেন ঘোর কাজ করছিল তার। আর পরদিন সকালে ইয়ানের ঘুম ভাঙলে তার পাশে যে জিচানকে দেখে সে চিৎকার করে ওঠে। ইয়ানের চিৎকারে জিচানেরও ঘুম ভেঙে যায়। ইয়ান বলে, তুমি আমার রুমে কি করছো, এখানে কেন এসেছো? তখন জিচান বলে, তোমার হয়তো কোনো ভুল হচ্ছে, এটা আমার রুম, তুমি কাল রাতে এসে আমার বেডে ঘুমিয়ে পড়েছো। এ কথা শোনার পর ইয়ানের রাতের কথা মনে পড়ে, সে এখান থেকে চলে যায়। তো যাই হোক, ইয়ান কিছু মিউজিক্যাল সিডি কিনতে একটা দোকানে আসলে সেখানে তার আবারও ইউ এর সঙ্গে দেখা হয়। তখন তারা দুজনেই দুজনের সঙ্গে কথা বলে, আর এমন কথা বলা অবস্থায় দূর থেকে কেউ একজন তাদের ছবি তুলে সেই ছবিটা জিচানকে পাঠিয়ে দেয়, যেটা দেখে জিচান অনেক রেগে যায়। বাড়িতে এসে যখন ইয়ান রিল্যাক্সে বসে সে যে সিডি প্লেয়ারগুলো কিনে এনেছিল সেগুলোর গানগুলো শুনছিল, হঠাৎ করে সেখানে জিচান এসে সিডিটা অফ করে দেয়। আর এটা দেখে ইয়ান অনেক রেগে যায় এবং তার হাত থেকে বারবার করে রিমোট কেড়ে নিতে চায়। আর রিমোট কেড়ে নিতে গিয়ে সে একদম জিচানের গায়ের উপর পড়ে যায়। ইয়ান কাড়াকাড়ি করতে গিয়ে তার হাতেও বেশ ভালো ব্যথা পায়। আর এক পর্যায়ে মন খারাপ করে সেখান থেকে চলে গেলে পরক্ষণেই জিচান তার রুমে এসে হাতে ব্যান্ডেজ করার জন্য একটা ব্যান্ডেজ দিয়ে যায়। তো কিছুক্ষণ পর ইয়ান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার সময় দেখতে পায় নিচে দাঁড়িয়ে রিয়া এবং জিচান দুজনে কথা বলছে। আড়াল থেকে সে শুনে ফেলে জিচান রিয়াকে বলছে, আমি ইয়ান সম্পর্কে সবকিছু জানি, ও টাকার জন্য আমার সঙ্গে আছে, এটাও সত্য, তবে তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ওর জীবনটা নষ্ট করে দেব আর তোমাকে বিয়ে করব। এই কথাগুলো শুনে ইয়ানের ভীষণ খারাপ লাগে, কারণ সে কখনো কল্পনাও করতে পারেনি জিচান তাকে নিয়ে এই ধরনের কথা ভাবতে পারে বা অন্য কাউকে বলতে পারে। এসব কথাবার্তা শুনে রিয়া অনেক খুশি হয় আর এখান থেকে চলে যায়। তখন জিচান উপরে আসতে গেলে দেখে সিঁড়ির কাছে মন খারাপ করে ইয়ান বসে আছে। তখন সে বুঝতে পারে ইয়ান আসলে তাদের সব কথাবার্তা শুনে ফেলেছে। তারপর ইয়ান উঠে দাঁড়িয়ে বলে, আমি আর তোমার সঙ্গে এক মুহূর্ত থাকতে চাই না, আমাদের এগ্রিমেন্টটা আজ এখন এখানেই শেষ করে দিতে চাই। সে কথা বলে সে উপরের দিকে গেলে পেছন থেকে জিচান তার হাত ধরে ফেলে আর তাকে বারবার করে সরি বলে এবং বুঝিয়ে বলার চেষ্টা করে আসলে সে রিয়াকে এমন কথা কেন বলেছে। জিচান বলে, আমি জানি রিয়া তোমার সবসময় ক্ষতি করতে চায়,
তাই আমি ওর সঙ্গে ভালো কথা বলে ওর প্ল্যানগুলো আগে থেকে জানার চেষ্টা করছি, যাতে ও তোমার কোনো ক্ষতি করার আগে সেই প্ল্যান আমাকে বলে দেয়, আর আমি তোমাকে সঠিক সময় সেভ করে নিতে পারি। যার কারণে আমার এই কথাগুলো না চাইতেও ওকে বলতে হয়েছে। তুমি আমাকে অকারণে ভুল বুঝো না, আসলে আমি তোমার সম্পর্কে কখনোই কোনো খারাপ ধারণা করি না। এই বলে সে আবারও ইয়ানের কাছে সরি বলে। এক পর্যায়ে ইয়ান বুঝতে পারে আসলে জিচান তাকে সত্য কথা বলছে। জিচান কখনোই তার কোনো ক্ষতি চায় না, এমনকি কখনো সে তার কোনো ক্ষতি হতেও দেবে না। এসব কিছুতে ইয়ানের রাগ গলে একেবারে পানি হয়ে যায়। তো যাই হোক, এরপর আবারও মিস্টার হিনের বার্থডে উপলক্ষে তারা দুজন কেক কাটতে আসে। ইয়ান যখন কেক কাটার জন্য টেবিল থেকে চাকু নিচ্ছিল, হঠাৎ করে রিয়া চাকুটা টান দিলে ইয়ানের হাত কেটে যায়। মূলত রিয়া চায় না তার দাদুর কেক অন্য কেউ কাটুক, আর এটা দেখে জিচান রিয়ার ওপর অনেক রেগে যায় আর ইয়ানকে দ্রুত তার রুমে নিয়ে আসে। যখন খুব যত্ন করে জিচান ইয়ানের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল, তখন ইয়ান বলে, তুমি আমার সঙ্গে এমন ভালো আচরণ করো না, এতে আমি তোমার প্রেমে পড়ে যাব। ইয়ানের মুখে এমন কথা শুনে জিচানের অনেক ভালো লাগে। জিচানও বুঝতে পারে ইয়ান তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। এরপর জিচান ইয়ানকে বাইরে একটা রেস্টুরেন্টে ডিনার করতে নিয়ে আসে। এমন সময় জিচানকে রিয়া ফোন করে, কিন্তু সে তার ফোনটা ইগনোর করতে থাকে। তখন ইয়ান বলে, হয়তো তোমাকে খুব প্রয়োজন তাই ফোন করছে, ফোন রিসিভ করে ওর সঙ্গে কথা বলে নাও। আর এই কথা শুনে এক পর্যায়ে গিয়ে জিচান রিয়ার ফোন রিসিভ করে এবং সে একটু সাইডে চলে যায় রিয়ার সঙ্গে কথা বলতে। সাইড থেকে কথা বলা শেষ করে ফিরে এসে ইয়ানকে বলে, আমাকে এখনই বেরোতে হবে, তুমি একা বাড়িতে চলে যাও। হঠাৎ জিচানের এই কথা শুনে ইয়ানের অনেক মন খারাপ হয়। মূলত রিয়া একটা বারে এসে অনেক বেশি ড্রিঙ্কস করছিল, আর তাকে কল করাতে জিচান সেখানে আসে। রিয়া ড্রিঙ্কস করে এতটা মাতাল হয়ে গেছে যে সে উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতাই ছিল না, তাই জিচান রিয়াকে নিয়ে তার রুমে পৌঁছে দেয়। তখন সেখানে ফ্যানকেও দেখা যায়, ফ্যান দূর থেকে রিয়াকে ফলো করছিল। হোটেলের রুমে রিয়াকে দেখে জিচান চলে গেলে ফ্যান এসে তার রুমে নক করে, আর রিয়া মাতাল অবস্থায় দরজা খুলে ফ্যানকে দেখে মনে করে এটা জিচান, তাই সে তাকে ভেতরে নিয়ে আসে। আর জিচান মনে করে কিস করতে থাকে, আর এই বিষয়টা দেখে ফ্যানও তার এই সময়ের সুযোগ নেয়। অন্যদিকে ইয়ান বেডে শুয়ে আজ জিচানের কথা মনে করে খুব কষ্ট পাচ্ছিল, আর ঘুমানোর চেষ্টা করেও তার ঘুম আসছিল না। তখন সেখানে জিচান এসে হাজির হয় এবং ইয়ানকে একটা ব্যাগ দেয়। মূলত এই ব্যাগটা সে রেস্টুরেন্টে বসিয়ে দিতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে রিয়ার কল হাসায় তাকে দ্রুত বেরিয়ে যেতে হয়, তাই আর এই ব্যাগের গিফটটা দেওয়া হয় না। তবে ইয়ান জিচানের ওপর এতটাই রেগেছিল যে সে তার ব্যাগটা না নিয়ে তাকে এই রুম থেকে বের করে দেয়। সে সাথে তার ব্যাগটাও বাইরে ফেলে দেয়। এদিকে ফ্যান রিয়ার সঙ্গে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। রীতিমতো এই ছবিটা সবার কাছে ভাইরাল হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রিয়া এই ছবিটা দেখে অনেক রেগে যায়। সে মনে করে এসব কিছু হয়তো ইয়ান তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ফ্যানকে দিয়ে করিয়েছে, তাই সে দ্রুত ইয়ানের কাছে এসে ইয়ানকে কষে একটা থাপ্পড় মেরে দেয়। এরপর রিয়া আবার যখন ইয়ানকে চড় মারতে যাচ্ছিল, তখন জিচান এসে তার হাত ধরে ফেলে আর রিয়াকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এই সুযোগে ইয়ান জিচানকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি কিছুই করিনি। তখন জিচান বলে, আমি জানি তুমি কিছু করোনি, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আর এসব কিছু দেখে রিয়া খুব ভায়োলেন্ট হয়ে গেলে একজন গার্ড এসে তাকে এখান থেকে নিয়ে যায়। এরপর ইয়ান জিচানকে খুব মন খারাপ করে বলে, আমি অনেক খারাপ, যার কারণে মানুষ আমার সঙ্গে এমন আচরণ করে। একথা শুনে আজ সরাসরি জিচান বলে দেয়, আমি অত কিছু জানি না, তুমি যেমন আমার তোমাকে তেমনটাই ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ করে জিচানের মুখে এমন কথা শুনে ইয়ান হতবাক হয়ে যায়। এরপর জিচান ইয়ানকে কিস করে, আর আবারও ইয়ান গতদিনের মতোই তাকে কোনো প্রকার বাধা না দিয়ে নিজেও আগ্রহ প্রকাশ করে। পরের দিন ইয়ানের কাছে হসপিটাল থেকে ফোন আসে আর তাকে জানানো হয় তার গ্র্যান্ডমা মারা গিয়েছে। একথা শুনে ইয়ান সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর তখন তাকে জিচান এসে ধরে ফেলে। এরপর যখন ইয়ান তার দাদির অস্থির পানিতে বিসর্জন দিতে যায়, তখন জিচানকে বলে, আমি আর এইভাবে দিনের পর দিন অ্যাক্টিং করতে পারছি না, এখন আমার অ্যাক্টিং করতে অনেক ক্লান্ত লাগে, আমি এখানেই আমাদের এগ্রিমেন্টটা শেষ করে দিতে চাই। কিন্তু জিচান বুঝতে পারে এখন ইয়ানের মাথা ঠিক নেই, তাই সে এ কথার কোনো উত্তর না দিয়ে তাকে সুন্দর একটা জায়গায় বেড়াতে নিয়ে আসে, আর তারপর তাকে নিয়ে খুব ভালো কিছু সময় কাটায়। মাথায় ফুলের বেড়ি পরিয়ে দেয়, একসঙ্গে দুজনে কিছু ছবিও আঁকে, আর এইভাবেই মজা করতে করতে ইয়ানের মুডও ঠিক হয়ে যায়। এরপর রাত হলে জিচান ইয়ানকে খুব সুন্দরভাবে প্রপোজ করে, এতে ইয়ানও তখন তার প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দিন মিস্টার হিন জিচান আর ইয়ানকে তার কাছে ডেকে পাঠায় এবং বলে, কয়েক বছর আগেই আমার নাতনি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এটা আমি জানতাম না, কিন্তু যখন আমি সবার কাছে আমার গ্র্যান্ড ডটারকে দেখার জন্য বায়না করতে থাকি, তখন জিচান তোমাকে অ্যাক্টিং করার জন্য হায়ার করে। পরবর্তীতে যখন আমি সত্যটা জানতে পারলাম তুমি আসল ইয়ান না, তখন আমার জিচানের ওপর অনেক রাগ হয়েছিল,
কিন্তু তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটানোর পর আমি বুঝতে পেরেছি তুমি খুবই ভালো একটা মেয়ে এবং তোমার মন মানসিকতা খুবই ভালো। আমি তোমার সঙ্গে যখনই সময় কাটাতাম তখনই আমার মনে হতো আমার নাতনি আমার কাছেই আছে। এরপর আমি জিচানকে এই বিষয়ে ক্ষমা করে দিই। এরপর মিস্টার হিন আরও বলেন, তুমি কি এখন সারা জীবনের জন্য আমার নাতনি হয়ে আমার সঙ্গে থাকতে পারবে? এ কথা শুনে ইয়ান অনেক ইমোশনাল হয়ে যায় আর গিয়ে তার দাদাকে জড়িয়ে ধরে, অর্থাৎ সেও মিস্টার হিনকে তার দাদা বলে মেনে নিয়েছে। তো যাই হোক, এরপর জিচান একটা কার্ড দেয় এবং সেই সাথে জানিয়ে দেয়, আমি তোমার গ্র্যান্ড মাদারের বাড়ির বন্ধকটা ছাড়িয়ে নিয়েছি, যেটা ফ্যান বন্ধক দিয়েছিল। এরপর তাকে তার গ্র্যান্ড মাদারের বাড়িতে নিয়ে যায় এবং বলে, এখন থেকে এই বাড়িটা তোমার, তুমি যখন মন চায় এখানে আসতে পারবে। আর এই সব কিছুতে ইয়ান আরো অনেক অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে রিয়া জানতে পারে তার দাদার সমস্ত সম্পত্তি ইয়ানের নামে লিখে দিয়েছে। এটা দেখে রিয়া অনেক রেগে যায় আর তার দাদার কাছ থেকে সমস্ত পেপার নিয়ে টেনে ছিঁড়ে ফেলে। আর এসব কিছু দেখে মিস্টার হিন সেখানে হার্ট অ্যাটাক করে। এসব কিছুতে রিয়ার কোনো কিছুই যায় আসে না। সে তার দাদার এই অবস্থা দেখে এখান থেকে দ্রুত পালিয়ে যায়। জিচান মিস্টার হিনের খবর পেয়ে দ্রুত এসে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। অন্যদিকে রিয়া অফিসে এসে সবাইকে জানায় তার দাদা এই কোম্পানির সব দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে। এমনকি সে একটা নকল পেপারও সবার সামনে সাবমিট করে, যেটাতে সবাই তাকে এই কোম্পানির বস মনে করে আর এই কোম্পানির সমস্ত দায়িত্ব সে নিজের হাতে নিয়ে নেয়। তো যাই হোক, হসপিটাল থেকে ইয়ান আর জিচান বাসায় ফিরে দেখতে পায় ইয়ানের সমস্ত জিনিসপত্র রিয়া বাইরে ছুঁড়ে ফেলেছে আর তাদেরকে বলে, এখন থেকে এ বাড়ি আমার, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। পরক্ষণেই জিচানকে অফার করে, তুমি যদি এখন আমার সঙ্গে থাকো তাহলে ভালো থাকতে পারবে, আর যদি ওই বোকা মেয়েটার সঙ্গে চলে যাও তাহলে তুমি শূন্য হাতেই চলে যাবে। তোমার জন্য ভালো হবে আমার সঙ্গে এসে সুখী জীবনযাপন কাটাও। রিয়ার এমন কথা শুনে ইয়ান হাসছিল, কারণ সে জানতো কখনোই জিচান তাকে ছাড়া রিয়ার কাছে যাবে না। কিন্তু দেখা যায় চোখ পাল্টে দিয়ে জিচান রিয়ার সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। এটা দেখে ইয়ান খুবই কষ্ট পায়, কারণ সে কখনো ভাবতেও পারেনি জিচান তার সঙ্গে এমন আচরণ করবে। এমনকি জিচান ইয়ানকে এখান থেকে চলে যেতে বলে। আর এই ঘটনার পর ইয়ান মনে খুবই কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। তো দেখা যায় ইয়ান এখান থেকে চলে যাওয়ার পর জিচানও তার চোখ থেকে পানি মুছে। অর্থাৎ জিচান ইয়ানের সঙ্গে এমন কোনো কিছুই করতে চায়নি, সে পরিস্থিতির শিকার মাত্র। এরপর দেখা যায় জিচান রিয়াকে তার রুমে নিয়ে তাকে অনেক ড্রিঙ্কস করায়, যাতে সে মাতাল হয়ে এক পর্যায়ে সব সত্য কথা বলে দেয়। তো জিচানের প্ল্যান মতোই রিয়া অনেক মদ খেয়ে নেশার ঘোরে জিচানকে বলতে থাকে, আমি এই কোম্পানিকে বিক্রি করে দেব, আমার দ্বারা এই কোম্পানি সামলানো কোনো মতেই সম্ভব না। জিচান বলে, ঠিক আছে, তুমি যেটা ভালোবাসো সেটাই করো, এর আগে আমরা কিন্তু এঙ্গেজমেন্ট করে নিব। এ কথা শুনে রিয়া তো মহা খুশি হয়ে যায় আর তাকে এসে জড়িয়ে ধরে, কারণ ফাইনালি জিচান তাকে বিয়ে করতে রাজি হয়েছে, যেটা সে এতদিন স্বপ্ন দেখতো। এরপর এখান থেকে বেরিয়ে জিচান সোজা ইয়ানের সঙ্গে দেখা করতে আসে আর তাকে আবারও সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বলে। এসব কিছু তার প্ল্যান ছিল। দেখা যায় পরের দিন মিস্টার হিনের জ্ঞান ফিরলে এই বিষয়টা রিয়া জানতে পেরে অনেক বিপদে পড়ে যায়। এরপর তার কি হবে? সবাই তো তার সত্যটা জেনে যাবে আর তার দাদুও তাকে নিশ্চয়ই এখান থেকে বের করে দিবে। কিছুক্ষণ পর জিচানকে ডেকে মিস্টার হিন তার সমস্ত সম্পত্তির দায়িত্ব জিচানকে বুঝিয়ে দেয়। আর এখান থেকে আরো জানা যায় এই জিচানকেও মিস্টার হিন ছোটবেলায় অ্যাডপ্ট করেছিল, অর্থাৎ জিচানও তার আরেক নাতনি। এরপর জিচান আর ইয়ান দুজন হাঁটতে বেরোয়। তারা অনেক গল্প করে অনেক ভালো একটা সময় কাটায়। হঠাৎ করে রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি এসে ইয়ানকে মেরে দিতে চায়। ঠিক তখন জিচান ইয়ানকে সরিয়ে নিয়ে নিজেই গাড়ির তলে পড়ে যায়। দেখা যায় এই অ্যাক্সিডেন্টটা সম্পূর্ণ রিয়ার পরিকল্পিত। তখন গাড়ি চালাচ্ছিল রিয়া, সে চাইছিল ইয়ানকে মেরে ফেলতে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ির নিচে এসে পড়ে জিচান। এরপর 1 বছর পর দেখা যায় ওই অ্যাক্সিডেন্টের পর জিচান অনেক অসুস্থ হয়ে কোমায় চলে গেছে আর তার সব সময় সেবা যত্ন করছে ইয়ান এবং তার সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে একদিন ইয়ান বাইরে থেকে ভেতরে এসে দেখে জিচান বেডে নেই। এটা দেখে ইয়ান অনেক ভয় পায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে বাইরে ব্যালকনিতে জিচানকে দাঁড়িয়ে থাকতে দেখে। জিচান সুস্থ হয়ে গেছে। এটা দেখে ইয়ান খুবই ইমোশনাল হয়ে যায়। এরপরে দূর থেকে কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি সুস্থ হয়ে গেছো। আর এখানেই আজকের গল্পটার হ্যাপি এন্ডিং হয়। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।